ড্রেজিং করা মাটি মিশছে নদীতে, পদ্মায় কাটছেই না নাব্য সংকট। টানা 6 দিন ধরে বন্ধ শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ দুজনের অবস্থার অবনতি। হাসপাতালে থাকা 9 জনই আইসিইউতে। কর্মসংস্থান ও ক্ষতিপূরণ চেয়ে স্বজনহারাদের। এবং স্বাস্থ্যবিধি মেনে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি শুরুর নির্দেশনা মন্ত্রণালয়ের। চলতি বছর অন্তত 40 দিন ক্লাস নেওয়ার পরিকল্পনা। বাংলা সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। বছর ধরে চলে ড্রেজিং, এরপরও কাটে না নাব্য সংকট। এতে প্রতি বছরই বন্যার পর শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচলে তৈরি হয় অচলাবস্থা। বিআইডব্লিউটিএ বলছে, ড্রেজিংয়ের সক্ষমতার তুলনায় পলি আসার পরিমাণ অনেক বেশি হওয়ায় তারা অসহায়। তবে স্থানীয়দের দাবি, ড্রেজিংয়ের বালু ফের নদীতে ফেলাতেই সংকট কাটছে না। এক্ষেত্রে বিআইডব্লিউটিএ বলছে, স্রোতের তোড়ে বেশি দূর পর্যন্ত ড্রেজিংয়ের পাইপ দেয়া সম্ভব নয়। এ কারণে আশপাশের চরে তারা বালু ফেলেন। মাহমুদ রাকিবের রিপোর্ট। বিএডব্লিউটির তথ্য অনুযায়ী গেল বছর বন্যা ও বর্ষা মৌসুমে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটের নাব্য সংকট কাটাতে প্রায় 34 লক্ষ ঘনমিটার বালু উত্তোলন করেছিল ড্রেজিং বিভাগ। ঠিক একই বছর গেল 2 মাসে এই রুটে প্রায় 6 লক্ষ ঘনমিটার বালু উত্তোলন করেছে সংস্থাটি। তাই প্রশ্ন আসতেই পারে, এত বালু উত্তোলনের পরও কেন এই রুটে নাব্য সংকট কাটছে না? উত্তর খুঁজতে গিয়ে দেখা যায়, উত্তাল পদ্মায় তীব্র স্রোতের সাথে আসছে হাজার হাজার ঘনমিটার পলি, যা জমে প্রায় সপ্তাহখানেক ধরে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটের সব চ্যানেল অচল হয়ে গেছে। বন্ধ রয়েছে ফেরি চলাচল। কত ফুট পানি আছে এখানে? 1, 2, 3 ফিট। এখানে আগে কত ছিল? 20-25 ফিট। কত আগে? 4 দিন আগে। এত কমে গেল যে? এই জ্বর ভাঙে এসে ভরে গেছে চ্যানেল। বিএডব্লিউটিএ জানায়, নাব্য সংকট কাটাতে 8 কিলোমিটার দীর্ঘ এই নৌ রুটে প্রতি বছরই লৌহজং চ্যানেল ও পদ্মা সেতুর বিকল্প চ্যানেল এলাকায় 4 থেকে 6 মাস পর্যন্ত ড্রেজিং করতে হয়। তবে ওই রুটের লঞ্চ চালকদের দাবি, ড্রেজিংয়ের বালু আবার নদী বা চরে ফেলায় কাটে না সংকট। চরে ফালাইতেছি, আবার কিছুদিন আবার নদীতে ফালাইতো, এরা হয়তো চরে এখন ফালাইতেছে আর কি, দেখা যায় 3-4টা ডেজার হয়তো কাটতেছি। যদি ওই যে কাছে কাছে চরের মধ্যে ফেলা ওরা বৃষ্টি আসে আবার নদীতে এসে পড়ে আবার পড়ে যায়। চ্যানেল তো ড্রেজিং করে ড্রেজিং আলারাই বন্ধ করে ফেলাচ্ছে। কিভাবে লঞ্চ পরিচালনা বা ফেরি পরিচালনা করব আমরা? তবে বিএডব্লিউটির দাবি, চর ছাড়া কোথাও বালু ফেলার সুযোগ নেই। তাই চরের মধ্যে বিশেষভাবে তৈরি করা পুকুরের মধ্যে তা ফেলা হয়। বন্যার সময় আপ স্ট্রিম থেকে প্রতি বছর 2.4 বিলিয়ন টন পলি আসে। এই ফেরি রুট দিয়ে কিন্তু সমস্ত পলি ডাউন স্ট্রিমে চলে যায়। প্রায় 15-20টা আমাদের ডাইক আছে। এই ডাইকগুলোতে কিন্তু আমরা প্রতি বছরই ড্রেজিং করে এখানে আমরা পলি অপসারণ করি। এই মাটিটা কোনো ক্রমেই নদীতে যাবে না। বৃষ্টি হলেও এটা ভাঙার কোনো সম্ভাবনা নাই। সমস্যা আছে, এরকম চর নাই যে এখানে শুধুমাত্র ওই পয়েন্টে ড্রেজিংয়ের মাটিটা নদীর মূল স্রোতে দেওয়া হয়। ম্যাক্সিমাম 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত আমরা পাইপ ফেলতে পারি এবং ড্রেজারের একটা প্রেসারের প্রয়োজন হয়, যাতে এই প্রেসার দিয়ে কতদূর পর্যন্ত মাটিটা ফেলা যায়। আমরা ওইভাবেই সার্ভে করে দেখেছি যে চরগুলোর মধ্যে ডাইক তৈরি করলে তাহলে আমাদের চ্যানেলগুলো রক্ষা করা সম্ভব হবে। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটের সংকট কাটাতে প্রতি বছর ড্রেজিংয়ে প্রায় 50 কোটি টাকা খরচ হয় বিএডব্লিউটিএর। মাহমুদ রাকিব, সময় সংবাদ, শিমুলিয়া, মুন্সিগঞ্জ। নাব্য সংকটে 6 দিন ধরে বন্ধ শিমুলিয়া কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস। এদিকে দীর্ঘ সময় ধরে ফেরি বন্ধ থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। ফেরি সার্ভিস সচল করতে বিআইডব্লিউটিএ এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ ড্রেজিং করছে, কিন্তু এই দীর্ঘ সময় ধরে ফেরি বন্ধ থাকার দায় কার? এ প্রশ্ন যাতায়াতকারী সবার। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। নাব্য ফিরিয়ে আনতে দেশের গুরুত্বপূর্ণ নৌ রুটটিতে চলছে ড্রেজিং, কিন্তু বিআইডব্লিউটিএ ড্রেজিং করা পলি আবার চর থেকে নদীতেই মিশে যাচ্ছে। আর ফেরি বন্ধে মানুষের কষ্টের যেন কোনো সীমা নেই। লাগেজ ক্যারি করা, আমাদের বাচ্চা নিয়ে চলাফেরা করা, এত নদীতে এত উত্তাল, আমাদের জন্য খুবই সমস্যা হচ্ছে। লঞ্চগুলোতে প্রচণ্ড ভিড়, করোনা এফেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি। 9 দিন আইছি, এখন আমি যাইতে পারতেছি না, বাড়ির কষ্টের ভিতরে আছি। বালিটা কাটতেছে, ওই বালিটা আবার ঘুরে এসে পদ্মায় পড়তেছে, পড়ার কারণে ড্রেজিং নদীটা আবার খাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে, লঞ্চ থেকে যাচ্ছে, চলাচলতে সমস্যা হচ্ছে। ওখানটা যদি ড্রেজিং ভালো করে করাই দিতে পারে, তাহলে আমরা লঞ্চগুলা স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারবো।
বিআইডব্লিউটিএ বলছে লৌহজং টার্নিং চ্যানেলে নাব্য ফিরেছে। এখন পদ্মা সেতু এলাকার পলি অপসারণ চলছে। পদ্মা ব্রিজ থেকে এদিকে 250 মিটার, ওদিকে 250 মিটার, এই অংশটা তাদের কাটতে হবে। তারা টোটালটা কিন্তু পারছে না। তারা আমরা বলছি ঠিক আছে আপনারা 600 ফিট জায়গা কেটে দেন, বাকি অংশ আমরা কেটে দেবো। বিআইডব্লিউটির আপনারা ড্রেজার কাজ করছি, আমাদেরও ড্রেজার কাজ করতেছি। গত 10 দিনে বিআইডব্লিউটিএ চ্যানেলটিতে 2 লাখ ঘনমিটার পলি অপসারণ করেছে। বিআইডব্লিউটিএ বলছে পদ্মা সেতুর 25 ও 26 নম্বর পিয়ার বরাবর ভাটিতে আরও 40,000 ঘনমিটার পলি অপসারণের মধ্য দিয়ে ফেরি চলাচল শুরু করা সম্ভব হবে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতের পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও মৃত 27 জনের প্রত্যেক পরিবারকে 50 লাখ টাকা করে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন স্বজনরা। এদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে মসজিদের পাশের গ্যাস লাইনে পাওয়া গেছে লিকেজ। আর জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা বলছেন তদন্তে কারো সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদেরকে মামলায় গ্রেফতার করা হবে। নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণে কেউ হারিয়েছেন সন্তান, কারো বা চলে গেছে বাবা ভাই, আবার কারো আপনজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হাসপাতালের বেডে। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারের লোকজন। মঙ্গলবার দুপুরে পশ্চিম তল্লার সবুজবাগ মাঠে সংবাদ সম্মেলন করেন নিহতদের স্বজনরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা। পরে সবার পক্ষ থেকে কথা বলেন মসজিদের নিহত ইমামের ছেলে। তিনি সরকারের কাছে দাবি জানান নিহতদের পরিবারের সন্তানদের কর্মসংস্থান, বৃদ্ধদের বয়স্ক ভাতা ও প্রত্যেক পরিবারকে 50 লাখ টাকা ক্ষতিপূরণের। স্বামী হারিয়ে, ছেলে হারিয়ে যে একটা শোকের মধ্যে তারা পড়েছে, সরকারের কাছে আবদার জানাবো যে আমাদের কমপক্ষে কর্মসংস্থান, একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে যাতে আমাদের কারো কাছে হাত না পাততে হয়। এদিকে বিস্ফোরণের কারণ উদ্ঘাটন ও গ্যাস পাইপ লিকেজ শনাক্তে অব্যাহত রয়েছে খোঁড়াখুড়ির কাজ। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন তিতাসের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির প্রধান ও কোম্পানিটির জেনারেল ম্যানেজার আব্দুল ওয়াহাব তালুকদার। এ সময় তিনি জানান মসজিদের পাশে গ্যাসের পাইপলাইনে লিকেজ পাওয়া গেছে, তবে মসজিদের ভেতরে লিকেজ নিয়ে অনুসন্ধান চলছে। গ্যাস মসজিদের ভিতরে ঢুকছে, সেটা কোথা থেকে ঢুকছে সেটা বের করার জন্য মসজিদের চারপাশে পাইপ কোথায় আছে, সেখানে কোনো ছিদ্র আছে কিনা সেই কাজ চলতেছে। জেলা পুলিশ সুপার বলছেন মসজিদ বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তদের নজরদারিতে রাখা হয়েছে। কয়েকটি স্টেক হোল্ডারের সম্মিলিত অবদানের কারণে এই ঘটনা ঘটেছে। তো আমরা কমিটি রিপোর্ট পেলে সেটা আমরা কনফার্ম হতে পারবো এবং আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব। মসজিদে বিস্ফোরণের ঘটনা তদন্তে কাজ করছে জেলা প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস, তিতাস ও সিটি কর্পোরেশন গঠিত আলাদা 5টি কমিটি। আর এই ঘটনায় ফতুল্লা থানার পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরও 2 জনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফলে তাদেরকেও শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে নেওয়া হয়েছে। এ নিয়ে এখন চিকিৎসাধীন 9 জনকেই আইসিইউতে নেওয়া হলো। বাকি 1 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বার্ন ইনস্টিটিউটের পোস্ট অপারেটিভে। গতকাল সন্ধ্যার পর থেকে নতুন করে এ ঘটনায় দগ্ধ আর কেউ মারা যাননি। তবে চিকিৎসাধীন প্রত্যেকেরই শ্বাসনালী পুড়ে যাওয়ায় তারা মারাত্মক আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক। ময়মনসিংহে পিজিসিবি গ্রিড উপকেন্দ্রে আগুনের ঘটনায় এখনও 3 জেলার বিদ্যুৎ বিচ্ছিন্ন। 5 ঘন্টা ধরে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে আগুনে পুড়ে গেছে জাতীয় গ্রিডের 33 কেভি সঞ্চালন লাইন, ট্রান্সফরমার ও সুইচ বোর্ড সহ অন্যান্য যন্ত্রপাতি। ট্রান্সফরমার পড়ছে, সিটি পড়ছে, পিটি পড়ছে, আইসোলেটর পড়ছে, লো পড়ছে, তারের লো পড়ছে। কারেন্ট ছাড়া তো চলে না, কিছুই দেখা যায় না, অন্ধকার মনে হইতেছে দোকানের ভিতরে। সকাল থেকে আমাদের এখানে কারেন্ট নাই, যার জন্য আমাদের এখানে কাস্টমার আসার পরই তারা অস্বস্তি ফিল করতেছে। কারেন্টই হচ্ছে আমাদের মূল বিজনেসের উৎস, যেহেতু আমাদের কারেন্ট নাই আমাদের বিজনেস টোটালি অফ হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মেসেজ পাওয়ার পরে আমরা প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময়ের মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং 1 ঘন্টার মধ্যে আমরা আগুন সম্পূর্ণরূপে নির্বাপন করতে সক্ষম হই। পাওয়ার গ্রিড কোম্পানি অলরেডি তদন্ত কমিটি গঠন করেছে, তারা এসে তদন্ত করে দেখবে। এক্সিকিউটিভের সঙ্গে কথা হয়েছে, উনি বলেছেন স্যার একটা পাওয়ার ট্রান্সফরমার আমরা আশা করি চালু করতে পারি, আমরা টেস্ট করে দেখতেছি,
ওটা চালু করতে পারলে আংশিকভাবে আমরা পাওয়ার দিতে পারবো ময়মনসিংহকে। পাওয়ার গ্রিড কোম্পানি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। এই মুহূর্তে ফিশারির মোড় এলাকায় আছেন রিপোর্টার হারুনুর রশিদ। জেলার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন, ময়মনসিংহের কেওয়াটকালীতে পাওয়ার গ্রিড কোম্পানির গ্রিড উপকেন্দ্রীয় আগুনের ঘটনায় আসলে ময়মনসিংহ এবং এর আশপাশের এলাকায় এখনও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। অর্থাৎ ময়মনসিংহ এবং আশপাশের আরও বেশ কয়েকটি জেলায়, বিশেষ করে ময়মনসিংহ বিভাগের আরও 3টি জেলায় এখন পর্যন্ত আমরা জানি যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শুধু শেরপুর জেলাতে আংশিক বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে আসলে মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। দর্শক, আমরা যে এলাকাটিতে আছি এটি হচ্ছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ফিশারির মোড় এলাকা, ময়মনসিংহ নগরীর এখানে। তো এই এলাকায় যে দোকানপাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানপাট খোলা আছে, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে এক প্রকার অন্ধকার অবস্থায় আছে এবং দোকানগুলোতে ঠিক তেমন এখন কাস্টমারও নেই। অর্থাৎ স্বাভাবিক যে কার্যক্রম সেই কার্যক্রম ব্যাহত হচ্ছে। এবং আমরা যদি একটু শহরের কথা বলি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে বহুতল ভবন আছে অনেক, সেই ভবনগুলোতে পানি সরবরাহ বন্ধ থাকার কারণে একটা চরম অমানবিক বা মানবেতর জীবনযাপন করছেন এই অল্প সময়ের মধ্যে। বিশেষ করে আমরা খবর পেয়েছি এবং আমাদের কাছেও খবর আসছে যে বিদ্যুৎ কখন আসবে সেইটি জানার চেষ্টা করছেন। সেই বহুতল ভবনের মানুষগুলো আসলে পানি সরবরাহ না থাকায়, বিদ্যুৎ সংযোগের কারণে পানি সরবরাহ বন্ধ আছে, যার কারণে মানুষ চরম সমস্যার মধ্যে আছেন এবং অনেক বাসায় এখন ঠিকমতো রান্না হচ্ছে না এবং গৃহস্থালী কাজের যে পানির যে দরকার সেটিও হচ্ছে না এবং মুহূর্তেই তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং 132 কেবির যে ট্রান্সফরমার সেটি পুড়ে গেছে এবং আশপাশে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের যে আনুষঙ্গিক যন্ত্রপাতি আছে সেগুলো পুড়ে গেছে এবং সুইচ বোর্ড পড়ে গেছে, যার কারণে আসলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা আপ্রাণ চেষ্টা করছেন এই সংযোগ দেওয়ার জন্য, কিন্তু এখনও সেই কাঙ্ক্ষিত সংযোগ বা মেরামতের যে কাজ সেটি করতে পারছেন না। বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে ট্রান্সফরমারটি বিকল হয়েছে সেটি আসলে সারাতে অনেক সময় লাগবে এবং এটি ঢাকা থেকে আনতে হবে, বরাদ্দ পাওয়া সাপেক্ষে এটি আসলে সেটি 10 থেকে 15 দিন সময় লাগতে পারে বলে তারা জানিয়েছেন। তবে বিদ্যুৎ ব্যবস্থা আংশিকভাবে চালু করার জন্য তারা চেষ্টা করছেন এবং তারা চেষ্টা করছেন যে হয়তো কয়েক ঘন্টার মধ্যে আংশিক বিদ্যুৎ তারা সরবরাহ দিতে পারবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহ উপকেন্দ্রে আগুনের ঘটনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে পুরো জেলা। সে খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন হারুনুর রশিদ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে 36 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1892 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,29,251 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 14,973 জনের। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 16,59,697 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,892 জন। মোট আক্রান্ত 3,29,251 জন। 24 ঘন্টায় মারা গেছেন 36 জন। এই পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 4,552 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,236 জন। মোট সুস্থ হয়েছেন 2,27,809 জন। স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতি বছর অন্তত 40 দিন ক্লাস নেওয়ার পরিকল্পনা করে প্রাথমিক বিদ্যালয় খোলার নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে প্রস্তুতি নেওয়ার পরও ক্লাস নেওয়া সম্ভব না হলে প্রাথমিকের সব শ্রেণীতে অটো পাস বা শিক্ষার্থীদের সরাসরি উত্তীর্ণ করার লক্ষ্য রয়েছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব। রোশন আশিসের রিপোর্ট। প্রতি বছর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই প্রাথমিক ও মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা শুরু হয়ে ডিসেম্বরের মাঝামাঝি ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু করোনার থাবায় এবছর শিক্ষাক্ষেত্রে সকল পরিকল্পনা বদলে গেছে। গত মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার পর এখনও খোলার সিদ্ধান্ত নেওয়া যায়নি। এরই মধ্যে পিইসি ও জেএসসি পরীক্ষা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। এ অবস্থায় পরিস্থিতি ভালো হলে অক্টোবর কিংবা নভেম্বরে প্রাথমিক বিদ্যালয়সমূহে ক্লাস নেওয়া ও ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করে গত বৃহস্পতিবার নীতিমালা চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। স্বাস্থ্য সুরক্ষা মেনে ক্লাস ও পরীক্ষা নেওয়ারও প্রস্তুতি নিতে স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকটা স্কুল একটি করে রিওপেনিং প্ল্যান তৈরি করবে। মাস্ক তো অবশ্যই ম্যান্ডেটরি করেছি,
স্যানিটাইজারের ব্যবস্থা রেখেছি। যদি কোনো স্কুলের শিক্ষার্থী সংখ্যা বেশি হয় অল্টারনেটিভ করে তাদেরকে আনার ব্যবস্থা করতে হবে। বাচ্চাদের নিরাপত্তাটাই আমাদের কাছে সবচেয়ে বড়। সরকার যখন মনে করবেন যে এখন স্কুল খোলাটা সকল শিক্ষার্থীর জন্য নিরাপদ হবে, তখনই তো আমরা স্কুলগুলো ওপেন করে দেব। অক্টোবরে যদি স্কুলগুলো রিওপেন করা যায় তাহলে 57 দিন আমরা সময় পাবো 19শে ডিসেম্বর পর্যন্ত। আর যদি নভেম্বরে হয় তাহলে 40 দিন সময় পাবো আমরা 19শে ডিসেম্বর পর্যন্ত। তারপরে যেটুকু রেখেছি সেটা হচ্ছে পরীক্ষার জন্য। তবে চলতি বছর ক্লাস পরীক্ষা নেওয়া সম্ভব না হলে সব শ্রেণীতে অটো পাসের সিদ্ধান্ত বিবেচনা করা হবে। পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় স্কুলগুলো খোলা সম্ভব হবে না, সেই ক্ষেত্রে তো পরীক্ষা মূল্যায়ন করা সম্ভব হবে না। অটো পাসই তো হবে। অটো পাস হলে আমাদের কোনো শিক্ষার্থী আমি মনে করি যে ক্ষতির সম্মুখীন হবে না। এদিকে জেএসসি পরীক্ষার পরিবর্তে স্ব স্কুলে মূল্যায়নের ভিত্তিতে শিগগিরই শিক্ষার্থীদের নবম শ্রেণীতে উত্তীর্ণ করার নির্দেশনা পাঠানো হয়েছে স্কুলগুলোতে। আর অন্যান্য শ্রেণীর ক্লাস ও পরীক্ষার বিষয়ে শিগগিরই আন্তঃবোর্ড সিদ্ধান্ত নেবে। 4 দিন পরে আন্তঃবোর্ডের সিদ্ধান্ত ক্রমে জানানো হবে। শুধু স্কুল মূল্যায়ন করে তাদেরকে পরবর্তী শ্রেণীতে উন্নীত করবে। এইচএসসি পরীক্ষার ব্যাপারেও শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আভাস দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরও থাকছে। দেনার দায়ে ডুবতে বসেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বন্ধের পথে সড়ক মেরামত সহ উন্নয়ন কাজ, টাকার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন নবনিযুক্ত প্রশাসক। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার বেশ উন্নতি হচ্ছে। তাকে কেবিনে নেয়ার বিষয়ে কাল মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহেদ হোসেন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে হাসপাতালে সাংবাদিকদের কথা জানান তিনি। যথেষ্ট উন্নতি হয়েছে ওনার। উনি এখন নিজে মুখে খাচ্ছেন, তরল খাচ্ছেন, একটু নরম খাবারও খেতে পাচ্ছেন, ওষুধপত্র মুখে খাচ্ছেন। এখন ওনার জ্ঞানের মাত্রা একদম সম্পূর্ণ সুস্থ মানুষের মতোই আছে। অন্যান্য কন্ডিশনগুলো মোটামুটি ওনার ভালো উন্নতি হয়েছে। শুধু হাতটা আগের মতোই আছে, হাতের কোনো উন্নতি নাই, কিন্তু ফিজিওথেরাপি চলছে। এখন ফিজিওথেরাপি চলার পরে কতটুকু কি উন্নতি হয় সেটা সময় জবাব দেবে, সময় বলতে পারবে। বেডে দেওয়ার কথা চিন্তা ভাবনা করতেছি। কালকে সকালে আবার বোর্ড সিদ্ধান্ত নেবে ওনাকে কেবিনে দিবে নাকি এখানেই থাকবে। ফসল উৎপাদনে দিন দিন বাড়ছে ইন্টারনেট নির্ভরতা। সেচ যন্ত্র মেরামত কিংবা মাটির উর্বরতা পরীক্ষায় ইন্টারনেট ব্যবহার করছেন কৃষকরা। জমিতে বসেই পাচ্ছে ফসলের রোগবালাই দমন সম্পর্কিত যাবতীয় পরামর্শ। এতে সাশ্রয় হচ্ছে উৎপাদন খরচ। শুভ খানের রিপোর্টে বিস্তারিত। রাজশাহী ও রংপুর বিভাগে প্রায় 16,000 সেচ যন্ত্রের মাধ্যমে প্রায় 5 লাখ হেক্টর জমিতে সেচ দিচ্ছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। সেচ মৌসুমে নষ্ট পাম্প দ্রুত মেরামত না হলে কৃষকের শ্রমঘণ্টার পাশাপাশি অর্থের অপচয় হয়। এ অবস্থায় সেচ সেবা .com নামে ইন্টারনেট ভিত্তিক মোবাইল অ্যাপস দিয়ে সেবা দিচ্ছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। পাম্প নষ্ট হলে এই অ্যাপসের মাধ্যমে আবেদন করেন কৃষক। তাৎক্ষণিক মেকানিক ও মেরামতের সময় ঠিক করে দেন অফিস প্রধান, যা খুদে বার্তায় জানানো হয় কৃষককে। অ্যাপসের মাধ্যমে আমরা যদি কমপ্লেন দিতাম দ্রুত গতিতে আমার কমপ্লেনটা সারতো, সময় অপচয় কম হয়, আমাদের খরচ বাঁচি। বর্তমানে 4,000 কৃষক এই অ্যাপসের মাধ্যমে সেবা নিচ্ছে বলে জানালেন দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা। 16টা জেলায় আমাদের 105টা উপজেলায় কাজ করছি আমরা। 1 বছরের মাধ্যমে আমরা আশা করতেছি যে পর্যাপ্ত সাপোর্ট পেলে আমরা সবগুলো অফিসে চালু করতে পারবো। শুধু তাই নয়, ই-ভিলেজ অ্যাপের মাধ্যমে কৃষকরা মাটির গুণাগুণ পরীক্ষা করায় কমেছে অপ্রয়োজনীয় সেচ ও সার প্রয়োগ। অ্যাটলিস্ট কৃষকরা 40% বেনিফিট পাবে, 20% তার মিনিমাম ইনপুট কস্ট কমবে এবং 20% প্রোডাকশন বাড়বে। এছাড়াও কৃষকের জানালা, কৃষকের ডিজিটাল জানালা এবং বালাই নির্দেশিকা, এই 3টি অ্যাপের মাধ্যমে 120টি ফসল চাষে রোগবালাই সহ নানা সমস্যার সমাধান দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেনার দায়ে ডুবতে বসেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ঠিকাদার সহ বিভিন্ন সংস্থা এখন সিটি কর্পোরেশনের কাছে 1,000 কোটি টাকার বেশি পাওনা রয়েছে। টাকার অভাবে বন্ধের পথে ভাঙাচোরা সড়কের মেরামত সহ উন্নয়ন কাজ। দেনার দায়ে জর্জরিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়ে কমলদের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের ভূমিকা রেখে চলেছে বন্দরনগরী চট্টগ্রাম।
এখানে যেমন সমুদ্র বন্দর রয়েছে, তেমনি রয়েছে একাধিক ইপিজেড। জাতীয় রাজস্ব আয়ে অন্তত ৭০,০০০ কোটি টাকার যোগান দিয়ে থাকে এই নগরী, অথচ এই নগরী এখন নানা সমস্যায় আক্রান্ত। নগরীর সড়কগুলোর বর্তমান অবস্থা, ভাঙাচোরা সড়কে অনেকটাই যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। শুধু যে সড়কের বেহাল অবস্থা তা নয়, সিটি কর্পোরেশনের সেবা খাত চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। বিদ্যুৎ বিলের অভাবে রাতে রাস্তায় বাতি জ্বলে না, কারণ আর্থিক সংকট। আর টাকা না থাকায় কোনো কাজে করতে পারছেন না নবনিযুক্ত প্রশাসক। এমন কোনো রাস্তা নাই যেটা চলাচলের উপযোগী আছে, এবং এটা এখন এই মুহূর্তে সিটি কর্পোরেশনের যে সংস্কার কাজগুলো চলছে সেগুলো অত্যন্ত ধীর গতিতে, জনদুর্ভোগ চরম পর্যায়ে বলা যায়। এমন অবস্থা হয়েছে কর্পোরেশনের যে নুন আনতে ফান্তা পুরায়, কোনো লোক সাপ্লাই আর কন্ট্রাক্টর কেউ কর্পোরেশনকে 10টা টাকা বাকি দিতে চাচ্ছে না। টাকার অভাবে শুধু যে উন্নয়ন কিংবা সংস্কার কাজ বন্ধ রয়েছে তা নয়, বিভিন্ন সংস্থা পাওনা টাকা চেয়ে কর্পোরেশনের কাছে ধর্ণাও দিচ্ছে। সবশেষ তথ্য অনুযায়ী ঠিকাদাররাই সিটি কর্পোরেশনের কাছে পাওনা রয়েছে 725 কোটি টাকা। দায় মেটাতে কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং গ্র্যাচুইটির টাকাও ভাঙা হয়ে গেছে, যার পরিমাণ 150 কোটি টাকা। এর বাইরে পিডিবির পাওনা 29 কোটি টাকা। ভবিষ্যতে সরকার যদি কখনো একটা থোক বরাদ্দ দেয়, কিংবা সরকার যদি এই অর্থটা বা মানে 100% ইকুইটি মাপ করে যদি সিটি কর্পোরেশন টাকা দেয়, তাহলে মনে হয় সিটি কর্পোরেশন এই দেনা থেকে বের হয়ে আসতে পারবে। সিটি কর্পোরেশন একটা ক্রনিক সমস্যা, এবং সেই সমস্যার সঙ্গে আমাদের উন্নয়ন অবশ্যই সম্পর্কিত, এবং কন্ট্রাক্টর যদি তার টাকাটা ঠিকমতো না পায় তাহলে তো তার কাছ থেকে ভালো কাজ আশা করা মুশকিল। এই অবস্থায় সংকট কাটাতে বরাদ্দের পাশাপাশি অনুদান পাওয়ার আশায় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের দ্বারে দ্বারে ঘুরছেন সিটি কর্পোরেশনের প্রশাসক। এলজিআরডি মিনিস্ট্রির কাছে আমি আমার পুরা 350 কোটি টাকা আমরা ওনাদের কাছে একটা চেয়েছি, মশক নিধন, রাস্তাঘাট মেরামত, কিছু পাওনা দেওয়ার জন্য। কর্পোরেশনের আর্থিক সংকটের জন্য অভিযোগের তীর সদ্য বিদায়ী মেয়র আজমল নাসিরের দিকে হলো। এই প্রসঙ্গে তিনি কোনো কথা বলতে রাজি হননি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোলায় বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের মা মালেকা বেগম বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। সকালে সদর উপজেলার মোটুপি গ্রামে নিজ বাড়িতে 96 বছর বয়সে মারা যান তিনি। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হলে গত 18 আগস্ট তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে 20 আগস্ট তাকে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে নিজ বাড়িতে আনা হলে আজ তার মৃত্যু হয়। দেশবাসীর কাছে আবেদন, আমার মাকে সবাই দোয়া করবেন। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের শ্রদ্ধেয় মা, আমার মায়ের মতো যাকে ভক্তি করতাম তার লগে দেখা করতে যেতাম, আমাকে আদর করে বুকে টেনে নিতেন। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোক প্রকাশ করছি। ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গণপরিষদ সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ AKM এমদাদুল বাড়ির দাফন সম্পন্ন হয়েছে। বিকেলে আখাউড়া উপজেলার রানীখার গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে 3 দফা জানাজা শেষে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া শহরের PTI ইনস্টিটিউট মাঠে। এতে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য আম উবায়দুল মুক্তাদির চৌধুরী সহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। গতকাল সন্ধ্যায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযোদ্ধা সৈয়দ AKM এমদাদুল বাড়ি। মরহুম সৈয়দ এমদাদুল বাড়ি এই ব্রাহ্মণবাড়িয়ার একজন অভিভাবক ছিলেন, আমাদের মুক্তিযুদ্ধের অভিভাবক ছিলেন, আমাদের আওয়ামী পরিবারের অভিভাবক ছিলেন। তার ত্যাগ, তার যে জনগণের প্রতি যার ভালোবাসা, এবং বিশেষ করে তার নিজের এলাকার মানুষের প্রতি তার ভালোবাসা, শিক্ষার ক্ষেত্রে এবং সামাজিক অন্যান্য কর্মকাণ্ডের ক্ষেত্রে তা যুগ যুগ ধরে মানুষ স্মরণ করবে। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
ড্রেজিং করা মাটি মিশছে নদীতে, পদ্মায় কাটছেই না নাব্য সংকট। টানা 6 দিন ধরে বন্ধ শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ 2 জনের অবস্থার অবনতি, হাসপাতালে থাকা 9 জনই আইসিইউতে। কর্মসংস্থান ও ক্ষতিপূরণ চেয়ে স্বজনহারাদের সংবাদ সম্মেলন। এ ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।